হ্যালো স্টুডেন্ট, তোমাদের বলেছিলাম যে ঘরে বাইরে উপন্যাসের শেষ ভাগটা আমি করিয়ে দেবো। তো ভলিউম 1 গেছে, ভলিউম 2, এটা ভলিউম 3। আশা রাখছি এতেই শেষ করে দেবো। তো গত আলোচনায় আমরা দেখলাম যে অমূল্য বলছে যে আমাদের তো 3,000 টাকা হলেই হয়ে যায়, তাহলে কেন? তখন সন্দীপ বলছে, তুমি চুপ করো ছোকরা, তুমি কি বোঝো হে? তো এরপর থেকে আমরা দেখছি যে অমূল্য সন্দীপের ভাবদর্শে ভাবিত হতো, সন্দীপের আদর্শে ছিল, সেই অমূল্যরও যেন একটা সন্দীপের প্রতি একটা ঘৃণা, একটা বিতৃষ্ণা দেখা দিচ্ছে। একটু বলে রাখি, অমূল্য যখন হিংসাত্মক রাজনীতির দিকে যাচ্ছে তখন বিমলা কিন্তু ভাবতো যে এই অমূল্যর মুখে কি রকম কথাবার্তা, ছিনিয়ে নেওয়ার কথাবার্তা কেন। তারপর একদিন বিমলা ওর কাছ থেকে, ও অমূল্যর কাছ থেকে আর কি পিস্তলটা কেড়ে নিয়েছিল এবং অমূল্য তার রানী দিদিকে পিস্তলটা দিয়ে দিয়েছিল। এই সমস্ত ঘটনার পর যখন বিমলা অন্তর্দহে জর্জরিত, ঠিক সেই সময় নিখিলেশ জানায় সে তাকে মুক্তি দিতে চায়। বিমলার কাছে আকাশ ভেঙে পড়ে। বিমলা ঘরে যায়। সে বুঝতে পারে তার ফিরবার আর পথ নাই। তখন বিমলা কি করবে ভেবে উঠতে পারে না। সে তো মুক্তি চায় না। আর নিখিলেশও জানায় নিজের ভেতরে যে অন্তরে একটা আত্মক্তি হচ্ছে, যে বাহিরকেও দেখলাম, ঘরকেও দেখলাম, তার মধ্যে নিজেকেই মনে হলো সবচেয়ে দামি। তাই আমি কেন মাকে কষ্ট দেব? আমি কারোর ওপর আমাকে চাপিয়ে দেব না। তখন এই ভেবে নিখিলেশ বিমলাকে তার এই কথা জানায়। কিন্তু বিমলা ততদিনে সন্দীপের প্রতি তার যে আকর্ষণ, তার যে মোহগ্রস্ততা, সেইগুলো অনেক ফিকে হয়ে গেছে, প্রায় হারিয়ে গেছে বললেই চলে। যখন ফেরার পথ না দেখে বিমলা, সন্দীপের প্রতি তার যে ঘৃণা, এই সমস্ত রকম মানসিক দ্বন্দ্বে জর্জরিত একজন নারী হৃদয় নিখিলেশের পা জড়িয়ে কেঁদে ফেলে এবং নিখিলেশ তখন বিমলার মাথায় হাত রাখে। নিখিলেশ, বিমলা যখন তার পা জড়িয়ে কাঁদে তখন নিখিলেশ কিন্তু তার পাটা ছাড়িয়ে নেয়নি। সে এটাই অনুভব করেছিল যে বিমলা যাকে জড়িয়ে ধরে কাঁদছে সে নিখিলেশ নয়, সে অন্য কেউ। এই জন্য এই পা সরিয়ে নেওয়ার ক্ষমতা নিখিলেশের নেই। এরপর আমরা দেখি যে হরিশকুণ্ডুর কথা বলেছি, পাশের গ্রামের জমিদার, তার প্রজা পঞ্চু যখন স্বদেশি জিনিসপত্র বিক্রয় করছে, সন্দীপ গিয়ে সেগুলোকে কেড়ে নিয়ে পুড়িয়ে ফেলছে। চন্দ্রনাথবাবু জানায় সন্দীপ কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে, সন্দীপের আর এখানে দরকার নেই। আর চন্দ্রনাথবাবু এও বুঝতে পারছিল যে কিছু আগে যে সন্দীপের জন্যই এদের দাম্পত্যে একটা অশান্তি আসছে, বা দাম্পত্যে একটা মনোমালিন্য, একটা ভুল বোঝাবুঝি, এরকম সব আসছে। তখন কি করলো, যতই হোক একটা মাস্টারমশাই, তো সে তো নিখিলেশকে ছোট থেকে দেখেছে। তখন নিখিলেশকে জানায় যে তুমি বিমলাকে নিয়ে পাহাড়ে ঘুরে এসো, দার্জিলিংয়ে যাও। নিখিলেশ সেটা জানিয়েছিল বিমলাকে, কিন্তু বিমলা যেতে রাজি হয়নি। তখন তো বিমলা একটা আলাদা মোহগ্রস্ততার মধ্যে জর্জরিত। তখন বিমলা যাবে না বলেছিল। সেই বিমলাকেই এখন দেখা যায় যে নিখিলেশের সঙ্গে হয়তো তারা কলকাতায় ফিরে যাবে। আমরা আসছি সেই আলোচনায়। আর সন্দীপকে জানানো দরকার যে এখানে তোমার গুরুত্ব হারিয়েছে, বা এখানে তোমার প্রয়োজন ফুরিয়েছে, তুমি এবার যেতে পারো। তা সন্দীপকে সেটা নিখিলেশ জানায় এবং এমনও বলে যে আমরা কলকাতায় যাব, তুমি আমাদের সঙ্গেও যেতে পারো। সন্দীপ বুঝতে পারে তার এবার যেতে হবে। যদিও সে জানায় কলকাতায় তার কোনো সেরকম কাজ নেই, কিন্তু না থাক, কিন্তু তাকে যেতে হবে। ঠিক আছে। এবার দেখা যায় যে ওই সন্দীপ তো এইসব করছে। ইন দ্য মিন টাইম
কাশেম পাহারা দিচ্ছিল, আর খাজাঞ্চির ওখান থেকে 6,000 টাকাও চুরি যায়। এবার ঘরের যে টাকাটা চুরি গেছে সেটা নিয়ে নিখিলেশ মাথা ঘামায়নি, কিন্তু ওই টাকাটা নিয়ে নিখিলেশ মাথা ঘামিয়েছে, সে পুলিশকে জানায়। তখন বিমলা অমূল্যকে বলেছিল যে তুমি এমনি তো অন্তর্দাহে জর্জরিত হচ্ছিল, স্বামীর ঘরের টাকাটা চুরি করেছে, যে আমার এই গয়নার বাক্সটা তোমায় আমি দিচ্ছি, তুমি টাকাটা নিয়ে অন্তত খাজাঞ্চির ওখানে 6,000 টাকাটা রেখে আসো। সন্দীপ তো গয়নার বাক্স কেড়ে নিয়েছিল, তখন অমূল্য সেটায় মানে বাধা দিয়েছিল। তা কোনো এক সময় বিমলা সন্দীপকে জানিয়েছিল যে গয়নার বাক্সটা সে তাকে দেবে। তা এখন সন্দীপ সেটা দাবি করছে। তখন বিমলা বলে সন্দীপকে, যদি ওর ওটাই লোভ জন্মায়, যদি ওর ওটাই লোভ থাকে, তাহলে ও সেটা নিক, তাতে কিচ্ছু যায় আসে না। তারপর বিমলা 6,000 টাকা অমূল্যকে খাজাঞ্চির ওখানে পাঠাতে বলে। আর ঠিক সেই সময় বিমলার মনে একটা কড়া নাড়ে যে ছেলেটাকে এই দুঃসাহসিক কাজে আমি পাঠালাম, যদি সে ধরা পড়ে। আর ঠিক তাই, অমূল্য ধরা পড়ে গেল পুলিশের কাছে। অমূল্য যতই নিজের দোষ বলল, কিন্তু সবাই বুঝতে পারলো যে না, এটার জন্য অমূল্য দায়ী নয়। তখন পুলিশ অমূল্যকে যখন নিয়ে আসে নিখিলেশের সামনে, অমূল্য সব সত্য কথা বলে দেয়। নিখিলেশের আর কিছু বুঝতে অসুবিধা থাকে না। আমরা দেখেছি এর আগে যখন মেজ গিন্নি বিমলার প্রতি অসহিষ্ণুতা মানে অসন্তোষ প্রকাশ করেছে, বা নিখিলেশ যখন গুমড়ে গুমড়ে কেঁদেছে, তখন মেজরানী বলেছে যে এতদিন শুধু স্ত্রী লোকেরাই কেঁদেছে, এখন দেখছি পুরুষ মানুষও কাঁদছে। সেই মেজরানী যখন বিমলার জন্মতিথিতে বিমলা তাকে প্রণাম করতে আসে, তখন সে যেন একদম গলে যায় এবং বিমলার প্রতি সে আসক্তি হয়ে পড়ে। তখন সেও বিমলাকে আর জিজ্ঞেস করে না যে টাকাটার কি হলো, সেও নিরুত্তর, সেও জানতে চায় না, নিখিলেশ তো জানতে চায়নি। তারপর তারা ঠিক করে যে রাতের ট্রেনে তারা কোনো একটা কলকাতায় চলে যাবে। তা মেজগিন্নিও বাক্সপ্যাটটা গুছিয়ে এনে বলে, আমিও তোমাদের সাথে যাব। আমি বিয়ে হয়ে আসার তো এই নিখিলেশ ছিল আমার খেলার সাথী, আমি তাকে আমাকে ফেলে রেখে গেলে চলবে না, আর আমিও তোমাদেরকে একা যেতে দেবো না, আমাকে নিয়ে যেতে হবে। এই বলে সে লাগেজ ফাগেজ সব গুছিয়ে ফেলেছে। যেদিনকে তারা যাবে রাতের ট্রেন, ঠিক সেদিন সকালবেলা সন্দীপ আসে। যদিও বিমলার এক ফোঁটা ইচ্ছে ছিল না সন্দীপের সঙ্গে দেখা করার, কিন্তু নিখিলেশ তাকে নিয়ে সন্দীপের সঙ্গে দেখা করতে চায়। সন্দীপ তখন সেই গিনি, সেই গয়নার বাক্স সব ফেরত দেয় এবং জানায় মুসলমান প্রজারা তাকে পেলে আর ছাড়বে না, তাই সে উত্তরের দিকে চলে যাচ্ছে। সেই দিনই দুপুরবেলা মুসলমান প্রজারা প্রচুর উৎপাত করতে শুরু করে এবং নিখিলেশ সবে দুপুরের আহার শেষ করে একটু বিশ্রাম নিচ্ছে, রাতের ট্রেন। ঠিক সেই সময় মাস্টারমশাই চন্দ্রনাথবাবু এসে জানান যে মুসলমান প্রজারা কিন্তু স্ত্রীলোকদেরও অত্যাচার করতে ছাড়ছে না। সেই সময় নিখিলেশ কারোর কোনো কথা না শুনে, কারোর কোনো কথা বাধা না মেনে কি করলো, ঘোড়া ছুটিয়ে চলে গেল। বাধা দিতে পারেনি, বিমলার কোনো বাধা ঠেক খায়নি। এই খবর পাওয়ার পর মেজরানী এসে পৌঁছায়। মেজরানী এসে বলে, রাক্ষসী, যে বিমলাকে এত স্নেহ করত, যে রাক্ষসী তুই আটকাতে পারলি না। তারপর সে দেওয়ানকে ডেকে বলে যে তাকে ফিরে আসতে বলো, কিন্তু কোনো কথা শোনে না। বলো মেজরানীর ওলা ওটা হয়েছে, কিন্তু সে কোনো কথা শোনে না। তখন মেজরানী দেবতার কাছে নিজেকে নিবেদন করে। বিমলার কিচ্ছু করার থাকে না। বিমলা এই সময় নিজেকে শেষ করে দিতে চায়। সেই যে অমূল্য পিস্তলটা তার কাছে ছিল, সে একবার হত্যা করার জন্য উদ্যত হচ্ছে, আবার তার হাত একবার নেমে যাচ্ছে, এই রকম চলতে থাকছে। যাই হোক, সেই দিনকে প্রচুর হাঙ্গামা হলো। তারপর দেখা যাচ্ছে সন্ধ্যেবেলা নিখিলেশকে সবাই ধরাধরি করে নিয়ে আসছে এবং ডাক্তার এবং দেয়ানজির কথায় বোঝা যাচ্ছে যে নিখিলেশের মাথায় খুব জোরে চোট লেগেছে, অবস্থা ভালো না, কি হবে বোঝা যাচ্ছে না।
আর অমূল্য তার বুকে গুলি লেগেছে, সে মারা গেছে। এইভাবে উপন্যাসটা শেষ হচ্ছে। এইবার আমরা জানি না যে এরপর নিখিলেশ বেঁচে উঠেছিল কি না, বা বিমলার সঙ্গে তার আবার ভাব হয়েছিল কি না। ঠিক যেন ছোট গল্পের মতো অতৃপ্তি রয়ে গেল। এইখানে উপন্যাসটা সমাপ্ত হয়। এই হচ্ছে টোটাল উপন্যাস। এইবার এখান থেকে আমরা দেখতে পাই নিখিলেশের চরিত্র কিছু প্লাস মাইনাস তো ছিলই, বিমলারও ছিল, সন্দীপেরও ছিল। একটা ঘরের রূপ, একটা বাইরের রূপ, সব কিছু মিলিয়ে নামকরণ সার্থক। নিখিলেশ যদি অতটা উদাসীন না হতো, সে তার পছন্দের সব কিছু বিমলার ওপর চাপিয়ে না দিত, বা নারীর যে একটা স্বগতোক্তি থাকে বা সব কিছু, তাহলে সেইগুলো বুঝতে হবে। আর সন্দীপ খল চরিত্র হলেও পুরোপুরি খল বলা যায় না। সন্দীপ যেন কি বলবো, পূর্ণিমার চাঁদ, নববর্ষার চাঁদ উল্টো দিকে হেঁটেছে। তার মধ্যে যে মানসিকতা, সেগুলো যদি মানে শুভ চিন্তার মতো হতো তাহলে অনেক উন্নতি হতো, অনেক দেশের উন্নতি হতো। কিন্তু সেইগুলো কালো ধোঁয়ায় ঢুকে গেছিল, তাই জন্য সেগুলো সার্থকতা লাভ করেনি। ফলে সন্দীপ ফল চরিত্র হয়ে গেছিল। সন্দীপ গরিবই পছন্দ করতো না, কিন্তু গরিবিয়ানাই তাকে ঢেকে রেখেছিল। বিমলারও তাই। নারীর যে একটা নিজস্ব কথা, নারীর যে একটা নিজস্ব পছন্দ, এসব কিছু সে ডানা মেলতে পারেনি। সেদিক থেকে বিমলাও কিন্তু পরিস্থিতির শিকার। তাই সব এই দিক দিয়ে মিলিয়ে বলা যায় যে ঘরে বাইরে উপন্যাস একটি সার্থক মনস্তাত্ত্বিক রাজনৈতিক উপন্যাস। ঠিক আছে, এখান থেকে 3টে চরিত্র করো, আর 5 নম্বরের জন্য অমূল্য চরিত্র এবং চন্দ্রনাথ চরিত্রটা করো। ঠিক আছে, আর গঠন শৈলীটা দেখবে, আর প্রেক্ষাপট, এই কটা প্রশ্ন করে যাও, আশা রাখছি কমন পাবে। আর যদি তোমাদের স্টাডি মেটেরিয়ালস দরকার লাগে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানিও, আমি দেখছি কতটা কি হেল্প করা যায়। আর শর্ট প্রশ্নগুলো এর মধ্যে থেকেই পেয়ে যাবে। তাহলে আজকে এই অবধি। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।